আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলার সমন্বয়ে ঘরে বসে কোরআন শিক্ষা ক্লাসের পঞ্চম পর্বে আব্দুর রহিম মিডিয়ার পক্ষ থেকে আমার এই ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা গত পর্বে শিখেছিলাম তাসদিদ এবং জজমের ব্যবহার। আজকে আমরা শিখব মদের হরফ বা হরকত, অর্থাৎ টেনে টেনে কিভাবে পড়া যায়। তো আমি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো আজকে আমরা শিখব মদের হরফ। আমরা তৃতীয় পর্ব করেছিলাম হরকতের ব্যবহার, অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন আলিফে যদি জবর দেই উচ্চারণ হবে আ, আলিফে জের দিলে উচ্চারণ হবে ই, আলিফে পেশ দিলে উচ্চারণ হবে উ। এখানে কোনো টানা যাবে না, কেননা এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, সুতরাং আ টানা যাবে না, আ ই উ। এখন আলিফের মধ্যে যদি আমরা খারা জবর দিই তাহলে এক আলিফ টানতে হবে, কেননা খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে করতে হয়। তাই আলিফে খারা জবর হলে আ এক আলিফ টানতে হবে, আলিফে খারা জের থাকলে ই এক আলিফ টানতে হবে, উল্টা পেশ হলে উ এক আলিফ টানতে হবে। যেমন দেখাই, আলিফে যদি খারা জবর থাকে তাহলে এক আলিফ টানতে হবে, খারা জের যদি হয় তাহলে এক আলিফ টানতে হবে, আলিফে যদি উল্টা পেশ হয় তাহলেও এক আলিফ টানতে হবে। যদি জবর জের পেশ এইভাবে হয় তাহলে তাড়াতাড়ি করতে হবে, খারা জবর খারা জের উল্টা পেশ হলে এক আলিফ করে টানতে হবে। এটা আমরা খেয়াল রাখবো। আরেকটি হচ্ছে মদের হরফ। যেমন যদি জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, জেরের বাম পাশে জজমলা ইয়া, জেরের বাম পাশে জজমলা ইয়া এবং পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকে, তাহলে এক আলিফ করে টানতে হবে। আমরা খেয়াল রাখবো, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া এবং পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে এক আলিফ করে টানতে হবে। খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয়, এবং জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া এবং পেশের বাম পাশে জজমলা ওয়াও হলে টানতে হবে। মদের হরফ হলে এক আলিফ টানতে হবে। আমরা খেয়াল রাখবো, এক জবর এক জের এক পেশ হলে তাড়াতাড়ি পড়তে হয়, খারা জবর খারাজের উল্টা পেশ এবং জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া এবং পেশের বাম পাশে জজমলা ওয়াও হলে এক আলিফ করে টানতে হবে। আমরা খেয়াল রাখবো। যেমন এখানে আমরা পড়বো আ ই উ, কিন্তু এখানে একটু টানতে হবে আ ই উ। এখানেও আ ই উ, আলিফে জবর খালি আলিফ, আ এক আলিফ টানতে হয়, আলিফে জের ইয়া জজম, ই এক আলিফ টানতে হবে, আলিফে পেশ ওয়াও জজম, উ এক আলিফ টানতে হবে। খেয়াল রাখবো। এই হরফটা যদি আমরা বা দিয়ে লিখি তাহলে বা বি বু, খারা জবর পেশ দিয়ে লিখলে বা বি বু। যদি এভাবে লিখি, বার জবর খালি আলিফ বা, বার জের ইয়া জজম বি, বার পেশ ওয়াও জজম বু। যেমন আমরা যদি লিখে দেখাই, যদি আমরা বা দিয়ে দেখাই, বার জবর বা জের বি, বা পেশ বু, টান হবে না, বা বি বু। বার মধ্যে খারা জবর দিলে খারা জের দিলে এবং উল্টা পেশ হলে এক আলিফ করে টানতে হবে, বা বি বু। বার মধ্যে জবর খালি আলিফ যদি থাকে, জবরের বাম পাশে খালি আলিফ তাহলে এক আলিফ টানতে হবে, বা, বার জের ইয়া জজম, জেরের বাম পাশে জজম ইয়া এক আলিফ টানতে হবে, বি, বার পেশ ওয়াও জজম, পেশের বাম পাশে জজম ওয়াও এক আলিফ টানতে হয়, বু। এখানে যদি আমরা তা দিয়ে দেখাই, তা তি তু, এখানে তা তি তু, তা তি তু, সা দিয়ে দেখালে সা তি তু, টান হবে না, কারণ এক জবর এক জের এক পেশ হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, টান হবে না, সা সি সু। এখানে সা দিয়ে লিখলে সা সি সু, কেননা খারা জবর খারাজের উল্টা পেশ এক আলিফ টানতে হয়, তো এক আলিফ টানতে হবে, সা সি সু। এখানে সা দিয়ে লিখলে সা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানতে হবে, সা সি, জেরের বাম পাশে জজম এক আলিফ টানতে হয়, সি, এবং পেশের বাম পাশে জজম ওয়াও সা দিয়ে লিখলে সু। তেমনি ভাবে ঠিক হরকতের মধ্যে আমরা যেভাবে উচ্চারণ করেছিলাম ঠিক তেমনি ভাবেই হবে, শুধুমাত্র হরকত হলে টান হবে না,
খাড়া জবর খাড়া জবরটা পেশ, অথবা জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম ইয়া এবং পেশের বাম পাশে জজম ওয়াও থাকলে টানতে হবে। আমরা এটা খেয়াল রাখবো। যদি এখানে আমরা জিম দিয়ে দেখাই তাহলে যা জি জু, কিন্তু এখানে হবে যা জি জু, এখানেও যা জি জু। হ্যাঁ দিয়ে দেখালে হ্যাঁ হি রু, এখানে হ্যাঁ হি রু, এখানেও হ্যাঁ হি রু। খেয়াল রাখবো। একালিফ মদ আমরা কিভাবে বুঝবো? একালিফ মদ যখন আমরা উচ্চারণ করবো, আঙ্গুল উঠাতে যতটুকু সময়, আঙ্গুল উঠিয়ে তারপর আবার নামাতে যতটুকু সময়, বা বা হালকা একটু উঠে আবার নামাতে যতটুকু সময় লাগে, ততটুকু সময়টা আমরা একালিফ টানবো। যেমন বা, বি, বু, অল্প একটু টান হবে। আমরা মাদ্রাসার মধ্যে আমরা অনেক সময় শিখাই, বা অনেকে আমরা মাদ্রাসায় শিখেছি একালিফ মদ 3 প্রকার। কি কি? মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। তো আমরা এখানে তা পড়িয়ে সময় নষ্ট করবো না, কেননা আমরা যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছি, যারা শিখছি, এত বিস্তারিত শিখার অনেকের সময় আমাদের হয় না বা হবে না। আমরা যত তাড়াতাড়ি যত সহজে আমরা কোরআন শিখতে পারি তাতেই আমাদের লাভ। তাই আমরা বিস্তারিত সেই নিয়মগুলো বলবো না, আমরা অল্পতে কিভাবে কোরআন শিখা যায় সেই চেষ্টা করবো। তো আমরা এখানে দেখবো একালিফ মদ কয়ভাবে হয়। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে একালিফ টানতে হয়। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম ইয়া এবং পেশের বাম পাশে জজম ওয়াও হলে একালিফ টানতে হয়। আরেকটি নিয়ম আছে যেটা আমরা এখন দেখাবো। আরেকটি নিয়ম আছে, জবরের বাম পাশে জজম ওয়াও, এটা আমরা মাদ্রাসায় পরিভাষায় আমরা বলি লিনের হরফ। লিনের হরফ তাড়াতাড়ি করতে হয়, ফর জবর ওয়াও জজম খ তাড়াতাড়ি। কিন্তু জবরের বাম পাশে জজম ওয়াও লিনের হরফ, লিনের হরফের বামের হরফের যদি ওয়াকফ হয়, ওয়াকফ অর্থাৎ থামা, আমরা খেয়াল রাখবো ওয়াকফ বলা হয় যে থামাকে। তো লিনের হরফ জবরের বাম পাশে জজম ওয়াও, যেহেতু লিনের হরফ, লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজম ওয়াও এবং জবরের বাম পাশে জজম ইয়া। খেয়াল রাখবো জবরের বাম পাশে জজম ওয়াও এবং জবরের বাম পাশে জজম ইয়াকে লিনের হরফ বলে। এই লিনের হরফের বামের হরফ, লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় অর্থাৎ থামে, তাহলে একালিফ করে টানতে হয়। যেমন ফর জবর ওয়ার জজম ফৌ, ফার দুই জের ফিন, খৌফিন, আমরা থামি নাই, খৌফিন, এখানে থামা হয়নি। যদি আমরা থামি তাহলে উচ্চারণ হবে খৌফ, একালিফ টানতে হবে। খৌফ, খৌফ এরকম বলবো না, খৌফ একালিফ টানতে হবে। খেয়াল রাখবো লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তা থামি, যদি আমরা থামি তাহলে একালিফ টানতে হবে। কিভাবে করতে হবে? ফর জবর ওয়ার জজম খৌ, ফার দুই জের ফিন, খৌফিন, এভাবে যদি টেনে পড়ে যাই তাহলে সমস্যা নেই। কিন্তু যদি যদি আমরা থামি তাহলে করতে হবে খৌফ। ঠিক তেমনি ভাবে এখানেও বার জবর ইয়ার জজম বাই, তার জেরতি বাইতি, আমরা থামি নাই, বাইতি বলছি থামি নাই। যদি থামি তাহলে উচ্চারণ হবে বাইত, অর্থাৎ তার মধ্যে এসে থেমে, তার মধ্যে এসে জজমের উচ্চারণ হবে। খেয়াল রাখবো যখন কোন শব্দ ওয়াকফ হবে অর্থাৎ থামবে, থামার সময় শেষের হরফের মধ্যে সবসময় আমরা জজমের উচ্চারণ করবো। যেমন বা আলিফে জবর বার জজম আব, আবে, বার মধ্যে এসে থেমেছে আবা বা আবু এরকম বলি নেই, থেমে গেছি। আলিফে জবর তার জজম আত, তার মধ্যে থেমে গেছি, অশব্দের মধ্যে উচ্চারণ হবে আত। তো তার মধ্যে যেহেতু আমরা থামছি, এরকম ফার মধ্যে এসে থেমে যাবে। খৌফ, খৌফি বা খৌফিন এরকম বলবো না। খৌফিন যদি বলি তাহলে আমাদের এটা থামা হলো না, আয়াতটা চলমান রইলো। বাইতি যদি বলি তাহলে আয়াতটা চলমান রইলো, থামা হলো না। যদি আমরা থামি যে কোনো জায়গায়, খেয়াল রাখবো যে কোনো জায়গায় যদি আমরা থামি, থামতে গেলে শেষে জজমের মতো উচ্চারণ হয়। জজম দিলে যে উচ্চারণটা হবে ঠিক থামার সময় ওই উচ্চারণটা হবে। ঠিক যেমন এখানে যদি আমরা দেখাই খর জবর ওয়ার জজম খৌ, ফার দুই জের ফিল, খৌফিল, থামি নাই তাই খৌফিল হয়েছে। যদি আমরা থামতাম তাহলে উচ্চারণ হতো খৌফ, তার মধ্যে জজম হবে, উচ্চারণ খৌফ। এখানে বার জবর ইয়ার জজম বাই, তার জেরতি বাইতি, আমরা যদি চলমান রাখি তাহলে উচ্চারণ হবে বাইতি, আর যদি থামিয়ে ওয়াকফ করি তাহলে উচ্চারণ হবে বাইত, তার মধ্যে থেমে যাবে বাইত। একালিফ মদ আরেকটি আছে যেটা সাধারণত কিছু কিছু জায়গায় আসে। যেমন একালিফ মদ আরেক জায়গায় আসে, যেমন দুই জবর, এখানে দুই জবর, দুই জবরের বামে ওয়াকফ হইলে অর্থাৎ থামলে, দুই জবরের বামে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে একালিফ টানিয়ে পড়তে হয়। যেমন অফ দুই জবর বন, যদি এক জবর বাদ দিয়ে আমরা এক জবর বাদ দিই তাহলে এক জবর বাদ দিয়ে একালিফ টানতে, এক জবর বাদ দিলে এখন উচ্চারণ হবে অফ জবর হ। এক জবর বাদ দিয়ে যদি একালিফ টানি তখন উচ্চারণ হবে হ। যেমন রজের জার জজম রিজ, অফের দুই জবর ওয়াকফ আছে রিজ হ।
যদি আমরা না থামি তখন উচ্চারণ হবে রিজ অন। কেননা তানবিন, তানবিনের উচ্চারণ শেষে একটা নুনের মতো উচ্চারণ হয়, দন্ত নর মতো বাংলাতে আমরা যাকে বলি দন্ত নর মতো উচ্চারণ হয়, কফ দুই জবর অন। কিন্তু ওয়াকফ করলে থামলে আমরা দুই জবরের বামে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে একালিফ টানে পড়িতে হয়, যেহেতু আমরা এক জবর মনে মনে বাদ দিব, বাদ দিয়ে একালিফ টানে পড়বো, উচ্চারণ হবে অ রিজ অ। এখানে আর জবর হ্যাঁ, কাফে জের ইয়ার জজম একালিফ, একটু আগে আমরা পড়েছিলাম জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ, তো কি একালিফ টানতে হবে হ্যাঁ কি, মিমে দুই জবর মান, হ্যাঁ কি মান, হ্যাঁ কি মান। কিন্তু মার মধ্যে যদি আমরা ওয়াকফ করি, যেহেতু বামে একটা ওয়াকফ চিহ্ন আছে, দুই জবরের বামে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে, এক জবর বাদ দিলে উচ্চারণ হয় মা, মিম জবর মা। এক জবর বাদ দিলে ক্ষেত্র হবে না, এক জবর বাদ দিলে বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে, সেই হিসেবে মা হ্যাঁ ই মা উচ্চারণ। এবার আমরা খেয়াল রাখবো কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় আসবে যে অনেক সময় ওয়াকফের সময় এই শব্দগুলো আসে, ওয়াকফ ছাড়া যদি অন্য কোনো জায়গায় আসে তখন উচ্চারণ হবে দুই জবরের, দুই জবরের উচ্চারণ হবে। যেমন আলিফের মধ্যে জবর থাকলে আ, আলিফের মধ্যে দুই জবর থাকলে আন, শেষে আর সাথে একটা দন্তন্যর মতো উচ্চারণ হয় আন। বার জবর বা, বার মধ্যে দুই জবর থাকলে বান, বার জের বি, বার মধ্যে দুই জের থাকলে বিন, শেষে একটা নুনের মতো উচ্চারণ হয়। কিন্তু ওয়াকফর সময় যখন ওয়াকফ করবো তখন এক জবর বাদ দিয়ে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে টেনে পড়তে হবে, এটা আমরা খেয়াল রাখি। আমরা যেহেতু অনেকেই, আমরা যারা যারা এই ভিডিওটি দেখছি, আমরা ছোটবেলা অনেকে বিভিন্ন কারণে হয়তো কারো লেখাপড়া করার সুযোগ হয় নাই, বা বিভিন্ন কারণে আমরা শিখতে পারিনি, তাই ইউটিউব দেখে আমরা যারা ইউটিউব দেখে ভিডিও দেখে আমরা যারা কোরআন শিখছি, তাদের জন্য আসলে মূলত আমার এই ভিডিওটি করা। তো এই জন্য মাদ্রাসার লাইনে যেহেতু পড়ানো হয় একালিফ মত 3 প্রকার, তিন আলিফ মত 2 প্রকার এবং 4 আলিফ মত 5 প্রকার, এই প্রকারগুলো আমরা এখানে আমরা শিখবো না, কেননা আমরা অল্পতে কিভাবে কোরআনটা শিখতে পারি সেই চেষ্টা করব। তাই আমি নিয়ম অত বিস্তারিত আমরা এই কারণে বলবো না, যতটুকু সম্ভব আমরা বলে দেখানোর চেষ্টা করব। তারপরে এতক্ষণ আমরা শিখলাম একালিফ মত। একালিফ মত কি কি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম ইয়া এবং পেশের বাম পাশে জজম ওয়াও হলে একালিফ টানতে হয়, খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টানতে হয়, এবং দুই জবরের বামে ওয়াকফ হলে এক জবর বাদ দিয়ে একালিফ টানিয়ে বলতে হবে। এই 3টি প্রকার আমরা শিখলাম। মাদ্রাসার লাইনে আছে আরেকটি হরফ যেটাকে মাদ্রাসার লাইনে আরেকটি আছে যেটাকে বলা হয় মধ্যে বদল। তো মধ্যে বদল এবং এই মধ্যে তবা প্রায় একই, সুতরাং এই জন্য আমরা বিস্তারিত যাব না। 3 আলিফ মত 2 প্রকার, তা আমরা শিখবো কিভাবে। আমরা খেয়াল করি 3 আলিফ মত 2 প্রকার। ঠিকই পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ আমরা যেটা পড়েছিলাম একটু আগে পড়েছি, পেশের বাম পাশে জজম ওয়াও, জবরের বাম পাশে খালি আলিফ এবং জেরের বাম পাশে জজমলা ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া এবং পেশের বাম পাশে জজমলা ওয়াও, যেহেতু মদের হরফ আমরা একটু আগে পড়েছি, সুতরাং মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, আমরা একটু আগে পড়েছিলাম লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে একালিফ টানতে হয়, কিন্তু মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তখন 3 আলিফ টানতে হবে। খেয়াল রাখবো জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটা হচ্ছে লিনের হরফ। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে একালিফ টানতে হয়, কিন্তু পেশ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এবং পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলে মদের হরফের বামের হরফ ওয়াকফ হইলে 3 আলিফ টানতে হবে। খেয়াল রাখবেন তখন কিভাবে হবে, ইয়ার জবর ইয়ার জি রু না, এখন ওয়াকফ করে নেই, সুতরাং এক আলিফ টানতে হবে ইয়ার জি রু না, কিন্তু ওয়াকফ করলে ইয়ার জি রুন 3 আলিফ টানতে হবে। নুনের মধ্যে এসে জজমের মতো উচ্চারণ হয়ে যায়, কেননা ওয়াকফের সময় যে কোনো হরফ থাকুক, ওয়াকফের সময় শেষে যে হরফটার মধ্যে ওয়াকফ হয় ওই হরফের মধ্যে জজমের মতো উচ্চারণ হয়, যেহেতু ইয়ার জিউন, নুনের মধ্যে যদি জজম দিই তাহলে যেহেতু নুনের হালকা একটু উচ্চারণ হয় বসন্তের মতো, নুনের মধ্যে সেখানে থেমে যেতে হয়, তো উচ্চারণটা হবে ইয়ার জিউন 3 আলিফ টান দিয়ে নুনের মধ্যে এসে থেমে যাবে। ঠিক এইভাবে আল, আলিফে জবর লামে জজম আল বা ইয়া নি, যদি আমরা না থামি বা ইয়া নি এক আলিফ টানতে হবে, কিন্তু থামলে আল বায়ান 3 আলিফ টানতে হবে। এখানে মুরসালিনা, যদি না থামি না হবে, যদি থামি তাহলে 3 আলিফ টানতে হবে মুরসালিন। খেয়াল রাখবো
মিমে পেশ নজরত মুন সিনে জবর সা মুরসা লামে জের ইয়া জজম জের বাম পাশে জজম ওলা ইয়া আগে লিখতে হয় লি না, কিন্তু ওয়াকফ করলে মুরসালিন। খেয়াল রাখবে। তিন আলিফ মদ এই এক প্রকার গেল, আরেকটি প্রকার আছে, সেটি হচ্ছে তিন আলিফ মদ দুই প্রকারের আরেকটি প্রকার হচ্ছে এইটা, অর্থাৎ যেই হরফের উপর চিকন চিহ্ন একটা ঢেউয়ের মতো এমন একটা দাগ আসবে, চিকন চিহ্ন আসবে, সেখানে তিন আলিফ টানতে হবে। আমরা মাদ্রাসা লাইনে যেভাবে আমরা পড়ি মধ্যে আরজি অথবা মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি কাকে বলে, মধ্যে মুনফাসিল কাকে বলে, সেগুলো আমরা পড়ি, কিন্তু আমরা এখানে আমি অত বিস্তারিত বলবো না। আমরা শুধুমাত্র খেয়াল রাখবো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমুল্লাহ ইয়া, পেশের বাম পাশে জজমুল্লাহ ওয়া হইলে যেহেতু মদের হরফ, মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে তিন আলিফ টানতে হবে। আর লিনের হরফে জবরের বাম পাশে জজমুল্লাহ ইয়া এবং জবরের বাম পাশে জজমুল্লাহ ওয়াও যদি থাকে তাহলে লিনের হরফ, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে এক আলিফ টানতে হবে। কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমুল্লাহ ইয়া এবং পেশের বাম পাশে জজমুল্লাহ ওয়া হলে মদের হরফ, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানতে হয়। আর তিন আলিফ টানার আরেকটি কায়দা হচ্ছে এটা চিকন চিহ্ন, অর্থাৎ যে হরফের উপর চিকন চিহ্ন হবে সেই হরফটি তিন আলিফ টানতে হবে। যেমন লামে জবর খালি আলিফ আগে ছিল এক আলিফ লা, লা এখন টানতে হবে লা তা বুদু, লা তিন আলিফ টানতে হবে। এখানে ইয়ার মধ্যে খাড়া জবর, ইয়ার মধ্যে খাড়া জবর এবং উপরে যেহেতু চিকন চিহ্ন আছে, ইয়ার মধ্যে যদি শুধুমাত্র খাড়া জবর থাকতো তাহলে এক আলিফ টানতে হইতো ইয়া। এখন যেহেতু ইয়ার উপরে চিকন চিহ্ন আছে সুতরাং আমরা তিন আলিফ টানবো ইয়া আইয়ুহা, আইয়ুহা ইয়া আইয়ুহা। আমরা তিন আলিফ টানার সময় কিভাবে করবো? তিনটা আঙ্গুল উঠা দেখ যে যতটুকু সময় লাগে, ইয়া তিন আলিফ ইয়া, এভাবে খেয়াল রাখবো। তিন আলিফ মদ দুই জায়গায় তিন আলিফ টানতে হয়। যদি ওয়াকফ হয় মদের হরফের বামের হরফে ওয়াকফ হয় তখন তিন আলিফ, এবং যদি কোনো শব্দের উপরে চিকন চিহ্ন থাকে, চিকন চিহ্ন খেয়াল রাখবো, এই চিকন চিহ্ন একটু ঢেউ, যদি কোনো শব্দের উপরে চিকন চিহ্ন থাকে তাহলে তিন আলিফ টানতে হবে। যেমন লা আ'বুদু ইয়া আইয়ুহা। তারপরে গুলো হচ্ছে চার আলিফ, চার আলিফ কিভাবে হয় আমরা এখন দেখবো। চার আলিফ মদ যেই হরফের উপর মোটা চিহ্ন হবে, মোটা চিহ্ন আগে আমরা দেখিয়েছিলাম চিকন চিহ্ন, চিকন চিহ্নটা একটু ঢেউ হয়, চিকন চিহ্নটা একটু ঢেউ হয় তখন হবে তিন আলিফ। কিন্তু কোনো শব্দের উপরে বা হরফের উপরে কোনো শব্দ পুরোটা মিলে একটা শব্দ অথবা কোনো হরফের উপর যদি মোটা চিহ্ন আসে তখন উচ্চারণ হবে চার আলিফ, তখন উচ্চারণ করতে হবে চার আলিফ। যেমন আলিফের উপরে বা নিচে কিছু যেহেতু কিছু নেই তো আমরা আলিফ আলিফ আলিফই বলবো। আলিফ লামের উপরে নিচে জবর জের বেশ কিছু নাই তখন লামই করবো, কিন্তু লামের উপরে যেহেতু মোটা চিহ্ন আছে লামটা একটু চার আলিফ টেনে করবো লাম। মিমের উপরে নিচে যেহেতু কিছু নাই মিম করবো, মা মি বা মু পে জবর জের পেশ দিয়ে আমরা করবো না। মিমের উপরে নিচে কিছু নাই জবর জের পেশ নেই তো মিম মিমই করবো, কিন্তু যেহেতু মিমের উপরে মোটা চিহ্ন আছে তো মিম, মিম হরফটা আমরা চার আলিফ টেনে করবো, লাম হরফটা চার আলিফ টেনে করবো, কিন্তু আলিফের উপরে যেহেতু চার আলিফের চিহ্ন নাই আলিফ আলিফ আমরা তাড়াতাড়ি করবো। তেমনি ভাবে এখানেও আলিফ আলিফের উপরে যেহেতু মোটা চিহ্ন নাই তো লেখার সময় যদিও আমার এখানে চলে আসছে আলিফের উপরে কিছু নাই, আলিফ আলিফ পড়বো, লামের উপরে মোটা চিহ্ন লাম টেনে পড়বো, মিমের উপরে মোটা চিহ্ন মিম পড়বো, মা মি মু এরকম পড়বো না। সদের উপরে জবর জের বেশি কিছু নাই যেহেতু মোটা চিহ্ন আছে তো মোটা চিহ্ন সদ চারের টেনে পড়বো। অর্থাৎ হরফের উপরে যদি কোনো মোটা চিহ্ন থাকে তো ওই হরফটাকে আমরা টেনে পড়বো, আর যদি কোনো যদি শব্দের উপরে যদি মোটা চিহ্ন আসে ওই শব্দটা আমরা টেনে পড়বো। যেমন দালে জবর খালি আলিফ যদি ছিল দা এক আলিফ টান, দালে জবর বার তাসদিদ দাব, দালে জবর বার তাসদিদ দাব হয় তো দালের উপরে যেহেতু মোটা চিহ্ন আছে তো চার আলিফ টানতে হবে দাব, বার জবর বা তার দুই যে তিন দাব বা তিন। এবার আমরা খেয়াল রাখবো যদি কোনো শব্দের উপরে মোটা চিহ্ন আসে তখন ওই শব্দটার মধ্যে যে হরফের ওই শব্দের যে হরফের মধ্যে উচ্চারণ এই মোটা চিহ্ন আসে তখন ওই হরফটা আমরা টেনে করবো। যেমন দালে জবর দা, এখানে ডাল বা ডাল শুধুমাত্র হরফের উচ্চারণ করবো না এই কারণে কেননা ডালের উপরে জবর আছে, ডালের উপরে জবর থাকলে দা, তো এই ডালের উপর আবার মোটা চিহ্ন যেহেতু আছে এই ডালটাকে আরো টেনে করবো দা বা তিন। এখানে যেমন শিনের উপরে মোটা চিহ্ন, শিনে জবর খালি জবর এবং খালি মদের হরফ সেই হিসেবে শা এক আলিফ টানতে হয়, কিন্তু মোটা চিহ্ন আসার কারণে শা আ, শা আ আমরা খেয়াল রাখবো
যদি হরফের উপর মোটা চিহ্ন হয় ওই হরফটাকে আমরা টাইনা পড়বো। আর যদি কোনো শব্দের উপরে, শব্দটার মধ্যে কয়েকটা হরফ মিলে একটা শব্দ হয়, তো কয়েকটা হরফ মিলে যেহেতু শব্দ, যেমন এখানে আসছে এখানে আসছে, তো কয়েকটা হরফ মিলে যদি শব্দ হয় ওই শব্দের মধ্যে মোটা চিহ্ন আসলে ওই শব্দটার উচ্চারণটা দেখার পরে তারপর আমরা ওই শব্দটা উচ্চারণ করবো। যেমন ডালের মধ্যে জবর বার তাসদিদ দা, ডালের জবর বার তাসদিদ, ডালটা যায় ভাষাতে মিলবে দা। তো দাব না বলে ডালের উপরে যেহেতু মোটা চিহ্ন আছে তখন আমরা করবো দাব, তারপরে বা তিন। তেমনি ভাবে শা, সিনে জবর খালি আলিফ এক আলিফ টানতে হয়, তো মোটা চিহ্ন থাকার কারণে এখানে আসবে চার আলিফ টান শা। মোট কথা হচ্ছে যদি মোটা চিহ্ন থাকে তাহলে চার আলিফ টানতে হবে, চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টানতে হবে। মোটা চিহ্ন অথবা হরফের উপরে থাকতে পারে অথবা শব্দের উপরে থাকতে পারে। চিকন চিহ্ন শুধুমাত্র শব্দের উপরে আসবে, হরফের উপরে আসবে না, হরফের উপরে হবে না। চিকন চিহ্ন আসলে তিন আলিফ, কিন্তু মধ্যে আরজি যখন মদের হরফের বামের হরফ ওয়াক্ফ হলে তিন আলিফ টানতে হবে, তখনও তিন আলিফ টানতে হবে। আর এক আলিফ টানতে হবে খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে, অথবা জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমুল ইয়া এবং পেশের বাম পাশে জজমুল ওয়াও হলে এক আলিফ টানতে হবে। আরেকটা এক আলিফ টানের একটা নিয়ম আছে, যেটা বলেছিলাম দুই জবরের বামে ওয়াক্ফ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে বলে হয়, সেখানে এক আলিফ টানতে হবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।